এমন 10টা রেড ফ্ল্যাগ, যে 10টা রেড ফ্ল্যাগ দেখে একজন ছেলেকে আপনি অ্যাজ এ মেয়ে অ্যাভয়েড করবেন। লাস্টের দিন কিভাবে একজন রেড ফ্ল্যাগ আলা মেয়েকে আপনি অ্যাজ এ ছেলে বিয়ে করা থেকে অ্যাভয়েড করতে পারেন, সেই বিষয়ে আলাপ করছিলাম। আজকে ঠিক উল্টো আলাপটা করব। অর্থাৎ যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন, তাহলে একজন ছেলের কোন 10টা সাইন দেখলে, 10টা সাইনের যে কোনো একটা দেখলে বেসিক্যালি আপনি তাকে আসলে বিয়ে থেকে অ্যাভয়েড করাটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। কারণ পোস্ট ম্যারেজ কাউন্সিলিং যখন করি কোনো মেয়ের সাথে, তখন অনেক ধরনের সমস্যা দেখতে পাই। মোটামুটি এগুলো সামারাইজ করি আসলে আমার ভিডিওটা বর্তমানে করা। তো আসেন শুরু করা যাক। মোটামুটি ইম্পর্টেন্ট ভিডিওতে আমি যা বলি যে আমি মোবাইল লিস্ট করে নিয়ে আসি, সেটা আজকে আমি করে নিয়ে আসছি। তো এক এক করে আমরা শুরু করি। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আনরেজিস্টার্ড ম্যারেজ। খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। কোনো ছেলে যদি আপনাকে বলে যে হচ্ছে, কোনো ছেলে বা তার ফ্যামিলি, আপনি যেটাই বলেন না কেন, যদি আপনাকে বলে যে আনরেজিস্টার্ড বিয়ে করতে, অর্থাৎ বিয়ে পড়ানো হবে, কাজী পড়াবে বা কালেমা পড়া হবে, সাক্ষী থাকবে, দ্যাটস ইট, কিন্তু সরকারি খাতায় যে রেজিস্ট্রি করা বা ম্যারেজ সার্টিফিকেট তোলা, কাবিননামা তোলা, এই বিষয়গুলো আসলে হবে না, তার কখনোই এই ছেলেকে আপনি বিয়ে করবেন না। কেননা তাহলে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, কোনো ধরনের আইনি সহায়তা আপনি পাবেন না। এরকম বহু কাহিনী আছে যে একজন ছেলে রেজিস্ট্রি না করেই একটা মেয়েকে বিয়ে করছে, পরে আলটিমেটলি অন্য একটা মেয়েকে পেয়ে ছেড়ে দিচ্ছে ওই মেয়েকে জাস্ট, এবং ওই মেয়ে আসলে আইনি কোনো পদক্ষেপও নিতে পারেনি আলটিমেটলি। ওই 1 তালাক 2 তালাক 3 তালাক বলেই ছেড়ে দিছে, কাহিনী ওখানেই খতম হয়ে গেছে। সো এই জাতীয় মিশআপ থেকে যদি বাঁচতে চান, তাহলে অবভিয়াসলি আপনি আনরেজিস্টার্ড ম্যারেজকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এমন কোনো ছেলে যে কিনা ড্রাগ অ্যাডিক্টেড অথবা পর্ন অ্যাডিক্টেড। এখন কথা হচ্ছে যে পর্ন অ্যাডিকশন বিষয়টা আসলে বোঝাটা একটু টাফ, কিন্তু যদি আপনার সামহাও জানা থাকে যে এই ছেলেটা হচ্ছে এই ধরনের কোনো একটা অ্যাডিকশন তার আছে, তার কখনোই তাকে বিয়ে করবেন না। আর ড্রাগ অ্যাডিকশন তো আসলে বোঝা অপেক্ষাকৃত সোজা, কারণ পাড়া মহল্লায় খবর নিলে মোটামুটি আপনি বুঝবেন যে একটা ছেলেকে আসলে মাদকাসক্ত কিনা। এখন অনেকেই আপুরা আছেন যারা মনে করেন যে একটা হ্যান্ডসাম ছেলে, খুব একটা রিচ ছেলে, তাকে আমি ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবো। ভালোবাসা দিয়ে ড্রাগ কখনো ভালো হয় না, ভালোবাসা ড্রাগের কোনো ওষুধ না। এই কারণে এই ধরনের ফালতু চিন্তাভাবনা বাদ দেন। যদি কোনো ছেলে ড্রাগই হয়, তাহলে অবশ্যই তাকে একদম পুরোপুরি অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে 2 নম্বর রেড ফ্ল্যাগ। 3 নম্বর বিষয় হচ্ছে এমন কোনো ছেলে যার কিনা আসলে নিজের আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক নাই। অর্থাৎ নিজের আব্বা আম্মার সাথে তার সম্পর্কও খুব খারাপ, তাদের সাথে আচরণও খুব খারাপ, এবং হচ্ছে তাদের সাথে তেমন কোনো সম্পর্কও সে রাখে না। এখন প্রশ্ন হচ্ছে কেন? একজন ছেলের তার আব্বা আম্মার সাথে সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে তাকে অ্যাভয়েড করার কারণটা এক্স্যাক্টলি কী? কারণটা হলো এটাই, মোস্ট লাইকলি তাকে যারা আনকন্ডিশনালি ভালোবাসে, এবং যারা তার লাইফের একটা পার্ট, একটা দৈনন্দিন জীবনের পার্ট, তাদেরকে সে আর ভালোবাসতে পারে না। অনেক ছেলেই আছে যারা হচ্ছে তার আত্মীয় স্বজন যারা তার সাথেই থাকে, তাদেরকে আসলে ফর গ্র্যান্টেড ধরে নেয়। মনে করে যে এগুলো তো আমার প্রাপ্যই। দেখেন, আপনি এত ওয়াইফ যখন একজন ছেলের লাইফে যাবেন, আপনিও কিন্তু তার লাইফে কিন্তু মোটামুটি প্রত্যেক জীবনেই থাকবেন। এমন কিন্তু না যে প্রতি রোববার আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, তা কিন্তু না। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কিন্তু আপনাদের মধ্যে ইন্টারাকশন চলবে, ঠিক আছে? কাজেই আপনাকেও যে সে ওই কাতারে ফেলবে না, এবং আপনাকেও যে ফর গ্র্যান্টেড ধরে আপনার সাথেও সে খারাপ ব্যবহার 1 মাস পরে শুরু করবে না, এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। এই কারণে যদি কোনো ছেলের সম্পর্ক তার আব্বা মার সাথে খারাপ থাকে, তাহলে তাকে না বিয়ে করাটাই আপনার জন্য খুবই খুবই ভালো। এবার আসে হচ্ছে নাম্বার 4, এমন একজন ছেলে যে তার নিজের ডিসিশন নিজে নিতে সক্ষম না, এমন ছেলেকে বিয়ে করা যাবে না। এবং এই অক্ষমতা অনেক কারণেই হতে পারে। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ছেলে তার আব্বা আম্মার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ ছেলে আসলে ইন্ডিপেন্ডেন্টলি ইকোনমিক্যালি আপনাকে সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখে না। যদি এমন হয় তাহলে তার নিজস্ব ডিসিশন পাওয়ার থাকবে না বলেই বলেই মানে মোটামুটি ধরে নেওয়া যায়। থাকে কিছু কিছু ক্ষেত্রে, বাট রেয়ার কেস। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে অনেক ছেলেই আছে যে আয় করছে ঠিক আছে, কিন্তু ফ্যামিলির কথার উপর কোনো কথা সে বলতে পারে না। এখন দেখেন, একজন ছেলে কিন্তু অ্যাজ এ হাজব্যান্ড আপনার গার্জিয়ান, ইসলাম তাকে গার্জিয়ান বানাইছে, এবং সে একজন লিডার। এখন একজন লিডার লিড দেওয়ার জন্য যদি আবার অন্য লিডারশিপের উপর ডিপেন্ড করে, তাহলে আসলে সে কোনো লিডারই না। এবং এই ধরনের ছেলেকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আলটিমেটলি দেখবেন যে আপনার শ্বশুরবাড়ি আপনাকে যেমনে চালাবে, আপনাকে আলটিমেটলি তেমনিই চলতে হবে। যদি আপনার শাশুড়ি চিন্তা করে যে না আপনার সংসার ধ্বংস হয়ে যাক, তাহলে সংসার ধ্বংসই হয়ে যাবে। ওই ছেলে কিছুই করবে না। কাজে এই ধরনের স্পাইনলেস ছেলেকে কখনোই বিয়ে করতে যাবেন না। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে, বিষয়টা হচ্ছে এমন, আমি একটু মানে কৌতুক করেই বলি নাম্বার 5 বিষয়টা। সেটা হচ্ছে একজন মহান ব্যক্তি বলছিলেন যে স্বামীর অনুমতি ছাড়া কোনো ওয়াইফ যেন বাড়ির চৌকাঠও পাড়ি না দেয়। তো এরকম বাড়ির চৌকাঠ পাড়ি না দেওয়া মার্কা ছেলেকে বিয়ে করতে যাবেন না। দেখেন, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই হাজব্যান্ডের পারমিশন ছাড়া ওয়াইফ কাজ করবে না, এটা ইসলামের নিয়ম। কিন্তু মনে করেন যে আপনি নিচে হাঁটতে যাবেন, বা মনে করেন যে আপনি হচ্ছে বাইরে বাজারে যাবেন হচ্ছে কিছু একটা কিনতে, বা মনে করেন যে ওষুধ শেষ হয়ে গেছে বাচ্চার, ওষুধ কিনতে যাবেন। এসব খুঁটিনাটি বিষয়ে যদি হাজব্যান্ডকে ফোন করে করে জিজ্ঞেস করতে হয় যে আমি যাবো কি না, এটা কোনো রিলেশনশিপ না। এটা হচ্ছে একটা দাসী আর তার মনিবের মধ্যে সম্পর্ক। তো
তো যদি আপনি মনে করেন যে আপনি একজন দাসীর মতো জীবনযাপন করবেন, আপনার ফ্রিডমকে আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি এই ধরনের ছেলেকে বিয়ে করতে পারেন। কিন্তু আমি জানি বর্তমান আধুনিক যুগে বেশিরভাগ মেয়ে এই টাইপের মেন্টালিটির না। এখন দেখেন, যদি আপনি রাস্তায় পড়ে যান একেবারে, আপনার কোনো উপায় নাই, একটা ছেলেকে আপনার বিয়ে করতেই হবে, তাহলে আপনি করতে পারেন। কিন্তু এছাড়া এই জাতীয় ছেলেকে বিয়ে করার কোনো মানেই হয় না। এবার নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে, অনেক ছেলে আছে যারা হচ্ছে নিজের চেয়ে অনেক কম কোয়ালিফাইড কোনো মেয়েকে পাত্র হিসেবে বাছাই করে। তাদের মতামতই হচ্ছে এইটা: মেয়ে যত কম জানবে, মেয়ে যত কম বুঝবে, মেয়ে যত কম কোয়ালিফাইড হবে, মেয়ে যত কম শিক্ষিত হবে, ততই সে আসলে ওয়াইফ ম্যাটেরিয়াল। এরকম বহু বহু ছেলে বাংলাদেশে আছে, এবং এরকম বহু কমেন্ট আমার কমেন্ট সেকশনে আপনি পেয়ে যাবেন। যদি এই ধরনের ছেলে আপনি খুঁজে পান, তাহলে এর থেকে একসময় দূরে থাকবেন। কারণ দেখেন, অ্যাজ এ পার্সন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাবে কি, যে একজন আরেকজনকে ফ্লোরিশ করতে, একজন আরেকজনকে ডেভেলপ করতে। এখন এই জাতীয় হাজব্যান্ড কিন্তু আপনাকে আসলে সামনের দিকে ঠেলবে না, বরং পিছনের দিকে টেনে ধরে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে খাস বাঙালি। বাঙালিরা যেমন অন্যকে উন্নতি করতে গেলে তাকে উপর থেকে টেনে নিচে নামায় দেয়, এই জাতীয় হাজব্যান্ডও ঠিক সেরকম। কাজে এই জাতীয় ইনসিকিউর ছেলে পেলে যারা আছে, তাদেরকে ভুলেও বিয়ে করতে যাবেন না। আচ্ছা, এরপরের বিষয়ে আসি। এরপরের বিষয় হচ্ছে, দেখেন, এটা একটু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে, দেখেন, অনেক হাজব্যান্ড আছেন যারা হচ্ছে মিক্সড এনভায়রনমেন্টে কাজ করে। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার হাজব্যান্ড বিসিএস ক্যাডার, ঠিক আছে? তো সেখানে কিন্তু অনেক মেয়েরাও কিন্তু কর্মস্থলে কাজ করতেছে। আবার ধরেন যে আপনার হাজব্যান্ড ধরেন যে কোনো একটা ক্লিনিকে কাজ করে, তো ক্লিনিকেও কিন্তু মেয়ে নার্স আছে, অনেকে আছে, অনেক ধরনের লোকজন কাজ করতেছে। সে একটা মিক্সড এনভায়রনমেন্টে কাজ করতেছে, কিন্তু তার দাবি হচ্ছে যে আপনার ফেসও কোনো ছেলে দেখবে না। পর্দা, আমি কিন্তু নর্মাল পর্দার কথা বলতেছি না, পর্দা আলাদা বিষয়, সেটা তো আপনি করতেই হবে সেটা আপনাকে। কিন্তু তার দাবি হচ্ছে আপনার ফেসও বাইরের কোনো লোক দেখবে না, এটা হচ্ছে তার দাবি। তাহলে আমার কথা হচ্ছে, সে যদি এতই ধার্মিক হয়, তাহলে তাকে নিশ্চয়ই এমন একটা কোনো পরিবেশ বেছে নেওয়ার দরকার ছিল, যেখানে কিনা আসলে মেয়েদের কোনো ইনভলভমেন্ট নাই। এরকম পরিবেশ তো বাংলাদেশে আছে, মানে পাওয়াটা এত ইজি না, কিন্তু আছে, অবভিয়াসলি আছে। তাহলে সে যখন নিজের জন্য সেটা বেছে নেয় নাই, তখন এই ধরনের, এই যে আপনার মুখও কেউ দেখতে পারবে না জীবনে আশেপাশের, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা মুনাফিই কাজ। তো এই ধরনের লোকেরা হচ্ছে কট্টরপন্থী। ঠিক আছে, দেখেন, যে নিজে হচ্ছে কঠোরভাবে ইসলাম পালন করে এবং তার ওয়াইফও কঠোরভাবে পালন করুক, তার প্রতি আমার কোনো সমস্যা নাই। কিন্তু একজন লোক যে নিজে ফ্রি মিক্সিং এনভায়রনমেন্টে কাজ করতেছে, কিন্তু ওয়াইফের বিষয়ে আবার 100-তে 100, তার বিষয়ে আমার অনেক ঝামেলা আছে। এরকম লোক চিনি, যে কিনা হচ্ছে নিজের ওয়াইফকে তার আত্মীয়ের বাসায় যেতে দেয় না, কিন্তু তার 2 ছেলেই পড়ে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এরকম লোক বহু বাংলাদেশে আছে। ঠিক আছে, এই কথা তাদের কথাই বললাম না, আমার আত্মীয়ের মধ্যেই আছে। তো জাস্ট আমি এইটুকুই বলে রাখলাম, এই ধরনের হচ্ছে 2 নম্বরই লোককে বিয়ে করতে যাবেন না। 2 নম্বর লোককে বিয়ে করলে দেখবেন খালি আপনার লাইফে ফ্রিডমটা নষ্ট হবে। এছাড়া সে সব কিছুই করবে, তার ছেলেমেয়েও সব কিছুই করবে, তার ফ্যামিলিও সব কিছুই করবে। এই হচ্ছে বিষয়। এবার আসি এর পরের বিষয়ে। এর পরের বিষয় হচ্ছে, দেখেন, ধরেন আপনি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে। বর্তমানে বাংলাদেশের বহু ছেলেই ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে চায়, আমি নিজেও আমার বিয়ের সময় চাইছিলাম। কিন্তু দেখেন, অ্যাজ এ ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে, যেহেতু আপনি জবে আসলে ইনভলভ হবেন না, বা ইনভলভ হলেও খুব স্বল্প পরিসরে, সেহেতু আপনার যে বেসিক নিডসগুলো আছে এবং আপনার সন্তানের যে বেসিক নিডসগুলো আছে, এগুলো পূরণ করতে পারে ভালো মতন এমন কোনো হাজব্যান্ডকে আপনি বাছাই করতে হবে। যদি আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে হন, তাহলে কোনোভাবেই অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের বিষয়ে মানে কোনো ধরনের স্যাক্রিফাইস করার সুযোগ নাই। যদি করেন, আপনি ধরা খাবেন, আপনার সন্তানও ধরা খাবে, একদম নিশ্চিত। আচ্ছা, এরপরের বিষয়ে আসি এবার। এরপরের বিষয় হচ্ছে, দেখেন, এমন অনেক বাংলাদেশের ছেলে আছে, গোয়ার মার্কা ছেলে পেলে, এদের কথা হচ্ছে রিজিকদাতা আল্লাহ। আল্লাহ মুখ দিয়েছেন, খাবার দিবেনও তিনি। এই লজিক দিয়ে তারা একের পর এক বাচ্চা নিয়েই যায়। কাজেই বিয়ের আগে অবভিয়াসলি আপনার হাজব্যান্ডের সাথে আপনি আগেই সলা পরামর্শ করে নেবেন যে উনি আসলে ফ্যামিলি প্ল্যানিংয়ে বিশ্বাসী কিনা। অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং মানে কি, আমি একটু বুঝাই বলি। মোটামুটি মোটা দাগে বিষয়টা এমন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা যে মানে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা ফিল আপ করতে পারবো এমন অবস্থা না আসা পর্যন্ত আমি আসলে কোনো বাচ্চা নিব না। একটা বাচ্চা যদি নেই, তাহলে নিশ্চিত করতে হবে যে এই একটা বাচ্চার যে মৌলিক চাহিদা পূরণ করার সামর্থ্য আমার আছে। 2টা বাচ্চা যদি নেই, তাহলে আমার নিশ্চিত করতে হবে যে 2 বাচ্চার হচ্ছে এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার ক্ষমতা আমার আছে। 3টা বাচ্চা নিলে সেম, 3 বাচ্চার মৌলিক চাহিদা পূরণের ক্ষমতা আমার আছে তখনই কেবল আমি তৃতীয় বাচ্চার জন্য ট্রাই করব। এই বিষয়টা আল্লাহর বাস্তে ক্লিয়ারলি হাজব্যান্ডের সাথে আগে থেকেই বলে নেবেন যে তার কি এই ধরনের প্ল্যান আছে কিনা। অনেকেই আপনাকে বলবে যে না, এই ধরনের প্ল্যান আমার নাই, আমি জানি যে বাচ্চা নিলেই আল্লাহ অটোমেটিক বরকত দিবে, অটোমেটিক ধনসম্পদ বৃদ্ধি পাবে। কিন্তু কিছুই এরকম হচ্ছে না। বাংলাদেশে যদি এটা হইতো, বাংলাদেশের জনসংখ্যার যে বৃদ্ধির হার, তাতে বাংলাদেশ এখন আমেরিকাকে পার করে চলে যেত। ঠিক আছে, এই ধরনের ফালতু চিন্তাভাবনা যারা মাথায় রাখে, তাদের থেকে 100 হাত দূরে থাকবেন। আচ্ছা, এইবার আমি একদম ফাইনাল পয়েন্টে আসি। সেটা হচ্ছে, যারা হচ্ছে নারী শিক্ষার বিরোধী, মানে একটা মেয়ে যদি বেশি পড়াশোনা করে, তাহলে সে বেশি চালাক হয়ে যাবে
এবং তাহলে তাকে কন্ট্রোল করা যাবে না, এই ধরনের চিন্তা চেতনা যারা বিশ্বাসী, এদের থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ আমরা সবাই জানি যে শিক্ষা দীক্ষার দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও কিন্তু অনেক আগায় ছিলেন। এমনকি হাদিস বিশারদদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অন্যতম প্রধান। এখন কথা হচ্ছে, এগুলো আমি আপনাকে বললাম। এখন এই যে 10টা পয়েন্ট আমি আপনাকে বললাম, এটা আরেকবার রিপিট করি আগে। আনরেজিস্টার্ড ম্যারেজ করবেন না, ড্রাগ এডিক্ট কোনো ছেলেকে বিয়ে করবেন না, যাদের মানে যেসব ছেলের সম্পর্ক তাদের আব্বা আম্মার সাথে ভালো না তাদের বিয়ে করবেন না, যারা নিজের ডিসিশন নিজে নিতে পারে না তাদের বিয়ে করবেন না, যারা নিজের ওয়াইফকে কোনো ধরনের ফ্রিডমই দেয় না তাদের বিয়ে করবেন না। তারপর হচ্ছে এমন ছেলে যারা হচ্ছে নিজের চেয়ে অনেক বেশি লো কোয়ালিফাইড মেয়েকে চায়, অর্থাৎ তারা মনে করে যে মেয়েরা কোয়ালিফিকেশন অর্জন করলেই তারা হচ্ছে হাতের বাইরে চলে যাবে, এদেরকে বিয়ে করবেন না। মনে করেন যে কোনো ছেলে যদি ফ্রি মিক্সিং এনভায়রনমেন্টে কাজ করে কিন্তু ওয়াইফকে বলে যে এমনভাবে পর্দা করে যে কেউ তোমার মুখও দেখবে না, এই ধরনের ছেলেকে বিয়ে করবেন না। আরেকটা হচ্ছে, যদি আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড একজন নারী হন, তাহলে বেসিক বেসিক যে নিডসগুলো আছে, আপনার বেসিক যে অর্থনৈতিক বিষয়গুলো আছে, এগুলো ফুলফিল করতে পারে না এমন কোনো ছেলেকে ভুলেও বিয়ে করতে যাবেন না, আপনার জীবন টানা টানা হয়ে যাবে। এরপরের বিষয় হচ্ছে যে যারা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ে বিশ্বাস করে না, অর্থাৎ আমার আয়ের উপর নির্ভর করে আমি বাচ্চা কাচ্চা নিব এটাই বিশ্বাস করে না, এরকম ছেলেকে বিয়ে করবেন না। আর ফাইনালি হচ্ছে যে নারী শিক্ষায় বিশ্বাস করে না বা নারী শিক্ষার কথা শুনলে যাদের গা জ্বালা করে, এই ধরনের ইনসিকিউর ছেলেদের বিয়ে করবেন না। আজকে যে ভিডিওটা আমি বললাম, এই ভিডিওটা দেখার পরে অনেক ছেলেদের গা জ্বলবে এবং অনেক আজে বাজে গালিগালাজ আমাকে এখন কমেন্ট সেকশনে করবেন। আমি বহু আগেই বলছি, এই ধরনের গালিগালাজ যদি করতে চান সামনে এসে দয়া করে কোনো এক সময় করবেন, যদি হ্যাডন থাকে তাহলে। কিন্তু আল্লাহর বাস্তে ছেলে হয়ে হচ্ছে এই ধরনের গালিগালাজ কমেন্ট সেকশনে আমাকে করবেন না, করলে খুব খারাপ লাগে। কারণ একটা মেয়ে মানুষ যখন গালি দেয় তখন কিন্তু সেটা নেওয়া যায়। কারণ মেয়ে মানুষ মায়ের জাত, গালি দিলেও ঠিক আছে, ওকে বুঝলাম, একটা মেয়ে মানুষ গালি দিচ্ছে বুঝলাম। কিন্তু ছেলে হয়ে যখন আপনি একটা ছেলেকে গালি দেন, মানে আমাকে, তখন কিন্তু মাথা কিন্তু খারাপ হয়, মনে হয় যে থাপড়ায় গাল ফাটাই দিই, ঠিক আছে, এটা মনে হয়। কিন্তু দিতে পারি না, কারণ আপনি হচ্ছেন স্ক্রিনের ওই সাইডে আছেন এবং কিবোর্ড ওয়ারিয়র আপনি, এই জন্য আমি কিছু করতে পারতেছি না আপনাকে, এই জন্য আমার মনটা খুব খারাপ হয়, ঠিক আছে। আচ্ছা, প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যাচ মেকিং বা তৈরি করে দেওয়া এবং রিকোয়ারমেন্ট লিস্টিং, এই ধরনের সকল ম্যারেজ রিলেটেড সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। যদি আমাদের কাছ থেকে আপনি কোনো ম্যারেজ রিলেটেড সার্ভিস নিতে চান, তাহলে আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন, ইনশাআল্লাহ একদিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।